আমন্ত্রণ জানাচ্ছি ভোটের অঙ্কে। সঙ্গে আছি আমি মাহবুব হাসান। আমরা বলি দাবার অঙ্ক বড় জটিল, চাল দিতে হয় ভেবে চিনতে। আর তার চেয়েও বড় জটিল ভোটের অঙ্ক। সামনে থাকে অনেক প্রার্থী, অনেক দল, থাকে অনেক মত, গোত্র আর আঞ্চলিক নানা ফ্যাক্টর। আর এইসবই নির্ধারণ করে নির্বাচনে জয় পরাজয়ের জটিল সব সমীকরণ। আজ আমরা বরিশালের ৬টি আসনের ভোটের হিসাব মিলিয়ে দেখব। আগামী জাতীয় সংসদ নির্বাচনের মাঠে নেই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। ফলে ১৭ বছর পর বরিশালের ৬টি আসনেই জয়ের ব্যাপারে অনেকটাই আশাবাদী বিএনপি। তবে নির্বাচনের মাঠে চ্যালেঞ্জ আছে। ১ বছর আগে থেকে তৎপর থাকা জামায়াতে ইসলামী খানিকটা সুবিধা পাবে বলে অনেকে মনে করছেন। মাঠ পর্যায়ের তথ্য বলছে অন্তত ৪টি আসনে জামায়াত, ইসলামী আন্দোলন এবং স্বতন্ত্র প্রার্থীর কাছে চ্যালেঞ্জের মুখে পড়তে পারে বিএনপি প্রার্থী। বরিশাল ১ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন জহিরুদ্দিন স্বপন। তিনি আগেও এখানে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। বাংলাদেশ জামায়াত ইসলামী থেকে লড়ছেন মোহাম্মদ কামরুল ইসলাম খান, ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহাম্মদ রাসেল সর্দার, জাতীয় পার্টি জেপির সেরনিয়াবাদ সেকেন্দার আলী, স্বতন্ত্র প্রার্থী হিসেবে আব্দুস সোবাহান এই আসনে প্রার্থী হয়েছেন। বিএনপির অন্য সব সম্ভাব্য প্রার্থীরা সরে দাঁড়ালেও এখনো মাঠ ছাড়েননি সোবাহান। তার অনুসারীরা দিনরাত সভা সমাবেশ করে যাচ্ছেন। চলুন এই পর্যায়ে দেখে নেই আসনগুলোর তথ্য উপাত্ত। বরিশাল ১ আসনে মোট ভোটার ৩,২৮,১৯৯ জন, পুরুষ ভোটার ১,৬৫,০০০-এর বেশি, নারী ভোটার আছেন ১,৬২,৮৩৬ জন। তৃতীয় লিঙ্গের কোনো ভোটার এখানে নেই। এখানে নতুন ভোটার ২৩,৮৯৫ এবং ২০০৮ সালের পরে এখানে ভোটার হয়েছেন যারা এখন পর্যন্ত কোনো সংসদ নির্বাচনে ভোট দেননি, সেই সংখ্যাটা ১,৩০,০০০-এর মতো, যারা ২০০৮ সালের পরে ভোটার হয়েছেন। সেই সংখ্যাটা মোট ভোটারের প্রায় ৪০%। আমরা বরিশাল ২ আসনের যদি একটু তথ্য উপাত্ত দেখি। বরিশাল ২ আসনের মোট ভোটার ৩,৮৫,৮০৭ জন, পুরুষ ভোটার ১,৯৬,২৬২, নারী ভোটার এখানে ১,৮৯,৫৪৪ জন। তৃতীয় লিঙ্গের একজন ভোটার আছেন, নতুন ভোটার ২৬,৮৪৩ এবং ২০০৮ সালের পরে এখানে ভোটার হয়েছেন ১,৬০,০০০-এর বেশি মানুষ। সেই সংখ্যাটা মোট ভোটারের প্রায় ৪২%। বরিশাল ৩ আসন যদি একটু দেখি। বরিশাল ৩ আসনের মোট ভোটার ৩,৩২,০৯৭ জন এবং পুরুষ ভোটার ১,৬৭,৯২১, নারী ভোটার ১,৬৪,০০০-এর বেশি। তৃতীয় লিঙ্গের ভোটার আছেন ৩ জন, নতুন ভোটার ২২,০০৫ জন। ২০০৮ সালের পরে এখানে ভোটার হয়েছেন ১,৪৯,৫০০ জন। তারা এখনও কোনো সংসদ নির্বাচনে ভোট দেননি, ক্রেডিবল ইলেকশনে ভোট দেননি। স্বাভাবিকভাবেই এই তরুণদের ভোটের প্যাটার্নটা জানা যায় না। সেই সংখ্যাটা মোট ভোটারের প্রায় ৪৫%, অনেক বড় সংখ্যায়। বরিশাল ৪ আসনের একটু তথ্য উপাত্তগুলো আমরা দেখে নেব। বরিশাল ৪ আসনে মোট ভোটার আছেন ৪,২২,৯৭৫ জন, পুরুষ ভোটার ২,১৭,৯৪২, নারী ভোটার ২,০৪,০০০ মতো। তৃতীয় লিঙ্গের ভোটার আছেন এখানে ৩ জন এবং নতুন ভোটার ২৮,৭৪৮। তরুণ ভোটার অর্থাৎ ২০০৮ সালের পরে ভোটার হয়েছেন, সেই সংখ্যাটা ১,৮৫,৭০৫ এবং সেটা সংখ্যাটা মোট ভোটারের প্রায় ৪৪%, অনেক বড় সংখ্যায়। আমরা বরিশাল ৫ আসনটাও একটু দেখে নিতে চাই। বরিশাল ৫ আসনের তথ্য উপাত্তগুলো কি বলছে। বরিশাল ৫ আসনে মোট ভোটার ৫,০০,০০০-এর বেশি, পুরুষ ভোটার ২,৫০,৬৭৭ এবং নারী ভোটার ২,৫০,৬১৭। তৃতীয় লিঙ্গের ভোটার আছেন এখানে ৯ জন, নতুন ভোটার ৩২,৭৩৪ এবং এখানে ২০০৮ সালের পরে ভোটার হয়েছেন, সেই সংখ্যাটা ২,০৭,৫৯৭, সেটা মোট ভোটারের ৪১%-এর বেশি। বরিশাল ৬ আসনের তথ্য উপাত্তগুলো একটু দেখে নিতে চাই। বরিশালের যে ৬টি আসন তার সবশেষ আসন বরিশাল ৬।
বরিশাল 6 আসনে মোট ভোটার 3,15,597, পুরুষ ভোটার 1,60,000, নারী ভোটার 1,55,000-এর বেশি আছেন এবং নতুন ভোটার 20,052 জন। 2008 সালের পরে ভোটার হয়েছেন, সেই সংখ্যাটা 1,32,116, সেটা মোট ভোটারের প্রায় 42%। বরিশালের সবগুলো আসনেই আমরা তরুণ ভোটারদের একটা আধিক্য দেখতে পেয়েছি, সেই সংখ্যাটা 40%-এর ওপরে, 40 থেকে 42-43% পর্যন্ত আছে। যদি একটু অতিথিকে যুক্ত করে নিই, আমার সহকর্মী বরিশাল প্রতিনিধি, বরিশাল ব্যুরো প্রধান আমাদের বিধান সরকার, তিনি যুক্ত হচ্ছেন। বরিশালের 6টি আসনের খবর তার কাছ থেকে একটু নেব, মাঠের খবর বিশেষ করে। বিধান সরকার, আমরা দেখছিলাম যে বরিশালের যে 6টি আসন তার মধ্যে অন্তত 4টি আসনে একটা শক্ত প্রতিদ্বন্দ্বিতায় পড়তে পারে বিএনপি, এবং সেটা যেমন নিজের দলের স্বতন্ত্র প্রার্থীদের থেকে আসবে, একই সঙ্গে অন্যান্য যে রাজনৈতিক দল, বিশেষ করে জামায়াত ইসলামী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ, বরিশালে তাদেরও একটা বড় ভোট ব্যাংক আছে। সব মিলিয়ে মাঠের চিত্রটা কি বলছে আসলে? বাবু, আপনি শুরুতে যে কথাটি বলছিলেন যে বরিশাল এক আসনে এখানে যে 2008 সালে বিএনপি থেকে প্রতিনিধিত্ব করছিলেন আব্দুস সোবহান, ওনাকে কিন্তু এবার মনোনয়ন দেওয়া হয়নি। যখন 2008-এ আব্দুস সোবহান বিএনপির মনোনয়ন পেয়ে নির্বাচন করছিলেন, ঠিক তখন জহিরুদ্দিন স্বপন, যিনি এবার মনোনয়ন পেয়েছেন, তিনি কিন্তু স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন। স্বভাবত যে আব্দুস সোবহানের বাড়ি আগলঝিরাতে, এবং আগলঝিরাতে কিন্তু ধর্মীয় সংখ্যালঘু বা ভোট সবচেয়ে বেশি, এবং সেখানে তার বাড়ি যেহেতু সেখানে কিন্তু একটা চিত্র একটা ভিন্ন হতে পারে যদি ইঞ্জিনিয়ার আব্দুস সোবহানকে যদি দল থেকে না বসানো যায়। অপরদিকে আপনি যে কথাটা বলছেন 4টি আসনে যে শক্ত প্রতিদ্বন্দ্বী, ঠিক তার মধ্যে যে একের পরে রয়েছে কিন্তু তিনের কথা যদি আপনাকে বলি, এখানে কিন্তু 2008-এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন বেগম সেলিমা রহমান। এই সেলিমা রহমান যখন প্রতিদ্বন্দ্বিতা করছিলেন, এখন বিএনপি থেকে যে মনোনয়ন পেয়েছেন জয়নুল আবদিন, তিনি কিন্তু তখন স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন, এবং সেলিমা রহমান 60,000 ভোট পেয়েছিলেন বিএনপি থেকে, আর এই যে জয়নুল আবদিন তিনি পেয়েছিলেন 20,000 ভোট। তো এই দুজনের ভোট মিলিয়ে কিন্তু যদি হয়, তাহলে কিন্তু বিএনপি প্রার্থী সেখানে 2008-এ উইন করতেন, কিন্তু সেখানে উইন করে জাতীয় পার্টির প্রার্থী, এবং সেই জাতীয় পার্টির প্রার্থী তিনি কিন্তু এবারে সংসদ সদস্য বা পদে যেহেতু কারাগারে আছেন, সেখান থেকে তিনি প্রার্থীতা তার ফিরে পেয়েছেন এবং তিনি আছেন লড়াইয়ে। এবং এখানে কিন্তু আরেকটি বিষয় আছে, এই আসনে যে 3 আসনে যে সেখান থেকে কিন্তু আপনার যে জামাতের যে প্রার্থী ঘোষণা হয়েছিল, কিন্তু তাকে উজ্জ্ব করা হয়েছে। কারণটা হলো ওখানে কিন্তু এবি পার্টির আসাদুজ্জামান ভুইয়া, মানে আসাদুজ্জামান ফুয়াদ বলা যায়, উনি কিন্তু এখানে কিন্তু প্রার্থী রয়েছেন, এবং তার যে প্রচারণা সে কিন্তু একটা অন্য ধরনের কৌশল নিয়ে সে কিন্তু আগাচ্ছেন, যার ফলে এখানে যে জয়নুল আবদিন অ্যাডভোকেট, এবং সেখানে কিন্তু আরেকজন রয়েছে বিএনপির যে একজন ক্যান্ডিডেট, মানে বিকল্প মানে বিদ্রোহী প্রার্থী যিনি সত্তার খান, তিনি কিন্তু ওখানে উপজেলা চেয়ারম্যান ছিলেন, তিনি কিন্তু জনপ্রিয়, এবং তিনি মনোনয়ন এখানে যে জেলা রিটার্নিং অফিসারের এখানে যখন তার মনোনয়নপত্র অবৈধ ঘোষণা হয়, তারপর তিনি কিন্তু এখন কিন্তু যে নির্বাচন কমিশনে আপিল করেছেন, তিনি যদি প্রার্থী হন। আর সেলিমা রহমানের একটি গ্রুপ, তারা কিন্তু এখনো জয়নুল আবদিনের পক্ষে নামেনি, তারা আজকের পর্যন্ত আমি খবর পেয়েছি তারা গোধরে আছেন, তারা এখন পর্যন্ত তার সাথে যে একটা বৈঠক বা সমঝোতা তার পক্ষে প্রচারণার ক্ষেত্রে নামেনি। আর যদি সত্তার খান যদি সেখানে প্রার্থীতে ফিরে পান, তিনি যদি দাঁড়ান, তাহলে সেখানে কিন্তু বিএনপি শক্ত প্রতিদ্বন্দ্বিতা রয়েছে। আরেকটি আসন রয়েছে বিএনপির জন্য যদি শক্ত প্রতিদ্বন্দ্বিতায় থাকবেন, সেটি হলো 4 মেহেন্দিগঞ্জ আসন। এই আসনে যে 2008-এ যে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন বিএনপি থেকে, তিনি ছিলেন মেজবাউদ্দিন ফরহাদ, তাকে কিন্তু এবার মনোনয়ন দেয়নি, সেখানে রাজীব হাসানকে মনোনয়ন দেওয়া হয়েছে, এবং তিনি নতুন প্রার্থী। এবং সেখানে কিন্তু জামাত এবং ইসলামী আন্দোলন, এখানে কথা আছে যে 11 দলীয় জোটের যে ইসলামী আন্দোলনের, সেখানে যদি আপনার এই যে জামাত এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ, তারা যদি একত্রিত হয়ে ভোট করে এই যে 4 আসনে বরিশাল, সেখানে কিন্তু বিএনপি কিন্তু একটা কঠোর বা কঠিন লড়াইয়ের মধ্যে পড়বে। তবে সবচেয়ে নিরাপদ রয়েছে আপনার এই যে বরিশাল সদর, এটা তো 2 পানিরপাড়া উজিরপুর, এই আসনে সাদুদ্দিন আহমেদ, তিনি এবারে বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন। তিনি এর আগেও নির্বাচন করেছেন, এবং 2008-এ তখন তিনি বিপুল ভোট পেয়েছিলেন, এবং তিনি দ্বিতীয় হয়েছিলেন আওয়ামী লীগের সাথে যেহেতু পরাস্ত হয়েছিলেন, তারপর তিনি ব্যাপক ভোট পেয়েছিলেন, এবং এবারও তিনি যে একটা শক্ত অবস্থান, তার অবস্থানটা এখনো শক্ত আছে, এবং মাঠ পর্যায়ে তার নেতা কর্মী রয়েছেন, যার ফলে এই আসনটা কিছুটা নিরাপদ বলা যায় বিএনপির জন্য বরিশাল 2। আর যদি বরিশাল 5 বলি, এই আসনটা একেবারে 5 বারের সংসদ সদস্য বর্ষিয়ার নেতা মুজিবুর রহমান সরোয়ার, তাকেই এবার মনোনয়ন দেওয়া হয়েছে, এবং তিনি আছেন, তিনি 2008-এ কিন্তু তিনি এইখানে আওয়ামী লীগের প্রার্থীকে পরাজিত করে 1,05,000 ভোটে কিন্তু তিনি
6,000 ভোট ব্যবধানে আওয়ামী লীগের চেয়ে তিনি কিন্তু বিজয়ী হয়েছিলেন এবং মুজিবুর রহমান সরোয়ার তিনি আছেন। কিন্তু এখানে আরেকটি কথা আছে, ইসলাম আন্দোলন বাংলাদেশের যে 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 প্রার্থী উনি হলেন যে মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম, উনি কিন্তু আছেন এখানে। উনি দুটি আসনে প্রার্থী নির্বাচন করছেন, প্রতিদ্বন্দ্বিতা করছেন, একটি হল বরিশাল 5 এবং 6 পাকেরগঞ্জ। এবং এই আসনে কিন্তু জামাতের প্রার্থী রয়েছেন, জামাতের যে মোয়াজ্জেম হোসেন হেলাল, উনি কিন্তু আছেন, উনি কিন্তু শক্ত প্রার্থী, যে মাঠ পর্যায়ে কিন্তু তার কিন্তু ভোট আছে, তার কিন্তু যে কর্মী সমর্থক রয়েছে জামাতের এখানে বরিশাল 5। তো সেক্ষেত্রে যদি ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং জামায়াতে ইসলামী তারা যদি যৌথভাবে প্রার্থীতা যদি 11 দলের যদি সমন্বয় হয় যে একজন প্রার্থী রাখে, তাহলে কিন্তু এখানে কিন্তু অ্যাডভোকেট মজিবুর রহমান সরোয়ারকে কিন্তু একটা শক্ত প্রতিদ্বন্দ্বিতা করতে হবে। অপরদিকে এখানে কিন্তু একমাত্র নারী প্রার্থী জেলার যে 6টি আসনের মধ্যে ডাক্তার মনীষা চক্রবর্তী বাসদ থেকে তিনি কিন্তু এখানে নির্বাচন করছেন। যে মনীষার কিন্তু গরিব মানুষের মধ্যে কিন্তু তার একটা জনপ্রিয়তা রয়েছে ডাক্তার মনীষা চক্রবর্তী। তো সেক্ষেত্রে এখানে ত্রিমুখী লড়াই হতে পারে এই সদর 5 আসনে। এবং যদি যাই বরিশাল 6 যে বাকেরগঞ্জ আসনটা যে কথাটা বলছি, সেখানে বিএনপি কিছুটা নিরাপদ, যেহেতু সেখানে আপনার বিধান সরকার। আমার একটি বিষয় জানা আছে, জানতে চাই যে বরিশালের সবগুলো আসনেই আমি দেখছি যে অন্তত 40% থেকে 44% পর্যন্ত তরুণ ভোটার, এবং এই ভোটাররা একটা মানে কোনো ধরনের ফ্যাক্টর হবেন কিনা, কারণ বরিশালের যে ভোটের প্যাটার্ন, সেই প্যাটার্ন এই 44 বা 40% মানুষের প্যাটার্নটা আমরা এখন পর্যন্ত জানি না, যারা এখন পর্যন্ত কোনো ক্রেডিবল ইলেকশনে ভোট দেননি। সেই জায়গায় আসলে আপনি কি দেখছেন তরুণদের মধ্যে? মাহবুব, এই তরুণদের সাথে আমি গেল 2 দিন ধরে তরুণদের নিয়ে কাজ করেছি এবং কথাও বলেছি তাদের সাথে। এবং তরুণদের কিন্তু একটাই কথা, তারা কিন্তু দল দেখবেন না, তারা কিন্তু এই তরুণদের কিন্তু অনেকেই কিন্তু রাজনীতি করেন না, বা কেউ পারিবারিকভাবে তার যে সদস্য রয়েছে তারা রাজনীতি করেন এবং সেই হাত ধরে কেউ বা রাজনীতি করেন, কিন্তু অনেকেই রাজনীতি করেন না। এবং তাদের কথা হলো যে তারা চাচ্ছেন যে নতুন ভোটার যারা হয়েছে এবং তরুণ ভোটার, তারা কিন্তু চাচ্ছেন যে এখানে যে প্রার্থী যে যোগ্য প্রার্থী তাদের জন্য কথা বলবেন, তাদের জন্য কাজ করবেন। এবং বিশেষ করে এলাকার যে চাহিদা রয়েছে, যে জনগোষ্ঠীর যে চাহিদা রয়েছে, যে সেই বিষয়গুলো যদি যারা তুলে আনতে পারবেন, যে সেই বিষয়গুলো যাদের উপর নির্ভর করবেন যে এরাই এই বিষয়গুলো নিয়ে কথা বলতে পারবে সংসদ, এবং তাদের এই বিষয়গুলো সমস্যাগুলো সমাধান করতে পারবেন, ঠিক সেই দিকেই কিন্তু ঝুঁকবেন তরুণ ভোটাররা। এটাই কিন্তু তাদের বিধান সরকার। আরেকটি বিষয় যে বরিশালে জানি যে একটা মানে নির্দিষ্ট সংখ্যায় সংখ্যালঘু ভোটার আছেন, তাদের মনোভাব কি, তারা আসলে ভোট দেবার ক্ষেত্রে এর আগেও আমি দেখেছি যে অনেক প্রার্থীর ব্যাপারে অনেক ধরনের অভিযোগ তাদের পক্ষ থেকে জাতীয় অনেক গণমাধ্যমে এসেছে, সেই জায়গা থেকে। আর সংখ্যালঘুদের মনোভাব, যেটা ধর্মীয় সংখ্যালঘুদের মনোভাব, সেটা আপনাকে বলতে পারি যে যেহেতু তারা যেখানে নিরাপদ দেখবে, আসলে সংখ্যালঘুরা কিন্তু মুখ খুলতে চান না। তারা 2001 দেখেছে বরিশালে, কারণ আপনি জানেন যে 2001-এ বরিশালে সংখ্যালঘু নির্যাতনের একটা ঘটনা ঘটেছিল, এবং সেই বিষয়গুলো তারা মাথায় রাখবে, এবং সেই বিষয়গুলো মাথায় রেখে তারা যেখানে নিরাপদ ভাববে, বা তারা কিন্তু মুখ খুলতে চান না, তারপরে তারা যেখানে নিরাপদ ভাববে, যেহেতু তারা ভোট কেন্দ্রে যাবে, এবং যেখানে নিরাপদ ভাববে সেই প্রার্থী যাদের আশ্বস্ত করতে পারবে যে আপনাদের যে পরবর্তী পর্যায়ে কোনো সহিংসতা বা কোনো ধরনের ঝামেলা আপনাদের করতে হবে না ভোট কেন্দ্রে গেলে, ঠিক সেই ধরনের প্রার্থীকে তারা কিন্তু বেছে নেবেন। এবং এরপর আমরা দেখছি 5ই আগস্টের পরে যেসব জায়গাতে যে সংখ্যালঘুদের চাপের মুখে পড়তে হয়েছে বা তাদেরকে হয়রানির মুখে পড়তে হয়েছে কাউকে, ঠিক সেই জায়গাটা তারা কিন্তু মাথায় রেখেই কিন্তু তারা কিন্তু ভোট কেন্দ্রে যাবেন, এবং ভোট কেন্দ্রে গেলে পরে তাদের যে যার দ্বারা তারা নিরাপদে থাকবেন সেই প্রার্থীকেই তারা কিন্তু বেছে নেবেন। অনেক ধন্যবাদ বিধান সরকার যুক্ত হবার জন্য বরিশাল থেকে। সহকর্মী বিধান সরকার বরিশালের ভোটের এই মুহূর্তের চালচিত্র বলছিলেন। এই পর্যায়ে একটা ছোট্ট বিরতি নিচ্ছে এই ভোটের অঙ্কে, সঙ্গে একজন অতিথিকে নিয়ে ফেরত আসছি কিছুক্ষণের মধ্যে, সঙ্গে পাবো আশা করি আপনাকে। বিরতির পর আরেকবার স্বাগত জানাচ্ছি ভোটের অঙ্কে, সঙ্গে আছি আমি মাহবুব হাসান। বিরতির আগে যেমন বলছিলাম অতিথিকে সঙ্গে করে আপনাদের সঙ্গে আলাপ করব। এই মুহূর্তে যুক্ত হচ্ছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ শফিকুল ইসলাম, রাজনৈতিক বিশ্লেষক। অধ্যাপক শফিকুল ইসলাম, আমরা আজকে বরিশালের 6টি আসন নিয়ে একটু কথা বলছিলাম। ভোটের প্যাটার্ন আমরা আগেরগুলো জানি, কিন্তু এখানে তরুণ ভোটার আমরা যাদের বলছি সেই সংখ্যাটা প্রায় 40 থেকে 44% পর্যন্ত কোনো আসনে। সেই জায়গায় আসলে আপনি কি দেখেন আগের প্যাটার্নের সঙ্গে এবারের যারা এই 40% মানুষ যারা এখন পর্যন্ত কোনো ক্রেডিবল ইলেকশনে ভোট দেননি বা ভোট দিতে পারেননি, সেই জায়গায় এই ভোটাররা খুব স্বাভাবিকভাবে আশা করা যায় যে বেশি সংখ্যায় ভোট দেবেন, এবং তাদের এই প্যাটার্নগুলো কি বলে আপনি মনে করেন বরিশালে তরুণদের? ধন্যবাদ আপনাকে। আপনাদের যেভাবে পরিসংখ্যান, ভোটের অঙ্কের পরিসংখ্যান এবং পর্যালোচনা শুনছিলাম,
সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে আগের যে ভোটের প্যাটার্ন, আগের ভোটের প্যাটার্ন ছিল আওয়ামী লীগ, বিএনপি, বাংলাদেশ জামাত ইসলামী এবং বরিশাল অঞ্চলে ইসলামী আন্দোলন বাংলাদেশের কিছু ভোট রয়েছে। জি, এই তিনটা ভাবে ভোট বিভক্ত হতো। তা আপনারা যেভাবে বলছিলেন, এখন যেভাবে প্রার্থী আছে, প্রার্থীটা আসলে দুইটা ভাগে বিভক্ত হয়ে যাবে। একটা হচ্ছে জামাত ইসলামীর জোট, জামাত ইসলামী নেতৃত্বে যে জোট গঠন করা হয়েছে, সেখানে ইসলামী আন্দোলনও আছে, এবি পার্টিও আছে, আর অন্যদিকে বিএনপি। তো আমরা দেখছি যে এখানে দুইটা ভোট ব্যাংক ফ্যাক্টর হতে পারে। একটা হলো তরুণ ভোটার, যেমন করে আপনি বলছিলেন যে 40 থেকে 44% পর্যন্ত তরুণ ভোটার রয়েছে। সারা বাংলাদেশে সেটা হিসাব করলে দেখা যায় যে 27%। সেটা বরিশালের সেই সংখ্যাটা আরো একটু বেশি। এবং আওয়ামী লীগের ভোট ব্যাংক, বিশেষ করে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ভোট ব্যাংক হতে পারে, আওয়ামী লীগের ভোট ব্যাংক এখানে ফ্যাক্টর হতে পারে। আমরা দেখি যে তরুণ ভোটাররা যারা আছেন তারা সাধারণত হয়তো কিছু জামাত ইসলামীর আছে, কিছু বিএনপির আছে, আর কিছু হয়তো ফ্লোটিং ভোট আছে। সেই ফ্লোটিং ভোটের ক্ষেত্রে আমি মনে করি যে এটা পলিসিগত বিষয়ের উপর নির্ভর করবে। তরুণরা দেখবে যে তাদের এখন বেকারত্ব সমস্যা খুবই প্রকট, সুতরাং রাজনৈতিক দলগুলো বেকারত্বের সমস্যা কিভাবে সমাধান করবে, কিভাবে কর্মসংস্থানের সৃষ্টি করবে এবং কিভাবে দুর্নীতির নিয়ন্ত্রণ করবে, কিভাবে চাঁদাবাজি নিয়ন্ত্রণ করবে, সন্ত্রাস নিয়ন্ত্রণ করবে, এবং এখানে আরো কিছু ইস্যু আছে, সেই ইস্যুগুলো এবং ওইখানকার স্ব এলাকার যে সমস্যা রয়েছে এবং স্ব এলাকার কি কি উন্নয়নমূলক কাজ করা যায়, প্রার্থীগণ কিভাবে প্রতিশ্রুতি দিচ্ছেন, সেগুলোর উপর নির্ভর করবে। জি। বিশেষ করে তরুণ ভোটাররা। আরেকটি বিষয় যদি একটু আপনার কাছে জানতে চাই যে মানে বরিশালে আমরা প্রায় 6টি আসনের মধ্যে 4টি আসনেই দেখছি, আমার সহকর্মীও বলছিলেন যে সেখানে বিএনপির একটা শক্ত চ্যালেঞ্জের মুখে পড়বে তার নিজের দলের প্রার্থীদের বা স্বতন্ত্র প্রার্থীদের কাছ থেকে, যেখানে দলে বিভক্তি আছে কোথাও, হয়তো নির্বাচনে স্বতন্ত্র নির্বাচন না করলেও তিনি ওই প্রার্থীর বিরুদ্ধে বা ওই প্রার্থীর পক্ষে ক্যাম্পেইন করবেন কিনা সেটা নিয়েও এক ধরনের আশঙ্কা আছে। সেটা আমার সহকর্মী খুব পরিষ্কার করে বলছিলেন এবং আমিও গণমাধ্যম ঘেঁটে যা দেখছিলাম সেই জায়গায় আসলে আপনি কি দেখেন? বিএনপি বরিশালে তো এবার আসলে চ্যালেঞ্জে পড়ার কথা না, এই মানে প্রবলেমটা তাকে আসলে আরো বড় রকমের চ্যালেঞ্জের মুখে ঠেলে দেবে কিনা? অবশ্যই ঠেলে দিবে। যদি বিএনপির দুই প্রার্থীদেরকে মানে প্রার্থীদের সমস্যার সমাধান না করা যায়, তাহলে দেখা যায় বিএনপি বিরোধী শিবির এর সুবিধা পাবে। আমি দেখি যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ইতিমধ্যেই বিভিন্ন অঞ্চলে যারা বিদ্রোহী প্রার্থী আছে তাদের সাথে আলাপ আলোচনা শুরু করেছেন। আমি মনে করি যে বরিশালের এই 6টি আসনে তিনি যারা বিদ্রোহী প্রার্থী আছেন তাদের সাথে আলোচনা করবেন এবং সমস্যার সমাধান করবেন। সেই ক্ষেত্রে হয়তো এখনো সময় আছে, সেই ক্ষেত্রে 22 তারিখ থেকে নির্বাচনী প্রচারণা শুরু হবে, এখনো সময় আছে। সুতরাং সমাধানের এখনো সময় ফুরিয়ে যায়নি, আশা করি যে সেই সমাধান হয়ে যাবে। তা আমরা সেভাবে ধরে নিচ্ছি যে বিএনপি ঐক্যমত্যের ভিত্তিতে এবং ঐক্যবদ্ধ বিএনপি যে জামাতের যে শিবির রয়েছে, জামাতের যে জোট রয়েছে, তাদের মোকাবেলা করবে। সেক্ষেত্রে আমি যেটা বলছিলাম যে তরুণ ভোটাররা যেটা ফ্যাক্টর হবে, ইতিমধ্যেই আমরা দেখছি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কিছু পলিসি ইন্ডিকেশন দিয়েছেন, যেমন ফার্মার্স কার্ডের কথা বলছেন, শিক্ষার ক্ষেত্রে তিনি বলছেন যে 3য় ভাষা বাধ্যতামূলক হবে, সেখানে ওয়ান টিচার ওয়ান ট্যাব বাধ্যতামূলক, এভাবে মেধাভিত্তিক শিক্ষা, মেধাবী শিক্ষক নিয়োগ, এরকম কিছু পলিসি ঘোষণা করেছেন। স্বাস্থ্যসেবার পলিসি ঘোষণা করেছেন, কৃষকদের পলিসি ঘোষণা করেছেন এবং আলেম ওলামাদের ভাতা দিবেন, সেই পলিসি ঘোষণা করেছেন। এভাবে আমরা দেখছি দুর্নীতি কিভাবে নিয়ন্ত্রণ করবেন এবং সংস্কার কিভাবে নিয়ন্ত্রণ করবেন। তরুণ ভোটাররা কিন্তু সংস্কার চায়, রাষ্ট্রীয় কাঠামোর সংস্কার চায়। তো বিএনপি কিন্তু 2021 সাল থেকেই কি কি সংস্কার করবেন এবং সংস্কারে কি কি প্রয়োজনীয়তা আছে সেটা নিয়ে প্রশিক্ষণ করেছেন, আলোচনা করেছেন, সভা সমাবেশ করেছেন। সুতরাং আমরা দেখি যে বিএনপি শিবিরের, যেটা সাধারণত উন্নত দেশগুলো দেখা যায় যে দুই দলের মধ্যে বা দুইজন প্রার্থীর মধ্যে পলিসিগত ডিবেট হয়, সেটা কিন্তু বিএনপি ইতিমধ্যেই সেই পলিসিগুলো ঘোষণা করেছেন। হয়তো নির্বাচনী ইশতেহারে আমরা আরো বিস্তারিত পাবো। কিন্তু জামাত ইসলামীর কিছু অবস্থান আমরা লক্ষ্য করছি, সেটা হচ্ছে যে মানে আওয়ামী লীগ ইস্যু এবং বিচার, মানে গত 16 বছরে যে হত্যাকাণ্ড হয়েছে, মানবতা বিরোধী অপরাধ হয়েছে, তার বিচার
সংক্রান্ত ইস্যু দেখেছি এবং সংস্কারের কিছু ইস্যুতে তাদের অবস্থান দেখেছি, কিন্তু এখনো সুস্পষ্ট পলিসি আমরা লক্ষ্য করিনি। হয়তো তাদের নির্বাচনী ইশতেহারে সেই পলিসিগুলো আসবে, তারা তরুণদের জন্য এবং জনগণের জন্য কি কি কাজ করবেন সেগুলো হয়তো আসবে এবং অনেক- স্ব এলাকায় যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো নিয়েও প্রার্থীরা নিজ নিজ অবস্থান বলবেন, কিভাবে সমাধান করবেন, কি কি উন্নয়নমূলক কাজ Exactly. করবেন সেগুলো তুলে ধরবেন। অনেক এভাবে ধন্যবাদ। আমি মনে করি খুব অনেক ধন্যবাদ। চমৎকার বিশ্লেষণ শুনলাম। আমরা নিশ্চয়ই দর্শকরা বরিশালের 6টি আসন সম্পর্কে একটা সম্যক ধারণা আমরা দিতে পেরেছি বলে মনে করি। অনেক ধন্যবাদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ শফিকুল ইসলাম যুক্ত হবার জন্য আজ ভোটের অঙ্কে। দর্শক, আমরা আমাদের মতো করে অঙ্ক মেলালাম, আপনার ভোটের অঙ্ক কিন্তু আপনাকেই মেলাতে হবে। কোন হিসেবে সেটি মেলাবেন সেটা আপনিই ভালো জানেন। দেখা হবে আগামীকাল রাত 10টায় চাঁপাইনবাবগঞ্জ জেলার আসনগুলো নিয়ে। সরাসরি সংবাদ এবং অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। ৭১-এর সঙ্গে থাকুন।